এই গল্পটি শুরু হয় আমাদের এই গল্পের কিউট ফিমেল লিডকে দেখিয়ে। তার নাম ইনশি। ইনশি একজন নার্স। ইনশি তার কাজটি অনেক বেশি মনোযোগ সহকারে করত। আর ইনশির একটাই উদ্দেশ্য ছিল, সে অনেক বেশি টাকা ইনকাম করবে যাতে করে সে তার মাকে হ্যাপি রাখতে পারে। ইনশি নার্সের জবের পাশাপাশি অনেকগুলো পার্ট টাইম জবও করে। এরপরে একদিন ইনশি তার ফ্রেন্ডের সাথে করে তার ফ্রেন্ডের গাড়িটি নিয়ে কোথায় একটি যাওয়ার জন্য বের হয়েছে। আর এখানেই আমরা এই গল্পের মেন লিডকে দেখতে পাই, তার নাম হান। আর তোমরা অবশ্যই এই হ্যান্ডসাম ছেলেটিকে চেনো। আর আমার কাছেও তো এই হ্যান্ডসাম বয়কে অনেক বেশি ভালো লাগে, এক কথায় বলতে আমার ক্রাশ হতে পারে। যাই হোক, আর হান এখানে একজন প্লে বয়। হান এখানে টোল ফি দেওয়ার জন্য তার কার্ডটি খুঁজতে থাকে, বাট সে অনেক খোঁজার পর বুঝতে পারে সে তার কার্ডটি নিজের বাসায় রেখে এসেছে, সাথে করে আনতেই ভুলে গিয়েছে। এই কারণে হান তখন ওখানে থাকা ওই মেয়েটির সাথে ফ্লার্ট করতে শুরু করে। একজন প্লে বয় যেরকম করে মেয়েদেরকে পটায়, কিন্তু এই মেয়েটি হানের কোনো কথাবার্তাই শুনছিল না, বারবার হানকে টোল ফি দিতে বলছিল। বাট হানের কাছে তো টাকা ছিল না, তাহলে সে কিভাবে দেবে? মেয়েটি তখন হানের অনেকগুলো ছবি তুলে নিতে থাকে। এতে তো হান ওখানে অনেক লজ্জায় পড়ে যায়। হানের গাড়িটি এখান থেকে যেহেতু নড়ছে না, তাই ওখানে অনেক লম্বা একটি লাইন লেগে যায়। আর এখানেই ছিল ইনশি। ইনশি এতে অনেক বেশি বিরক্ত হয়ে যায়। ইনশি এরপরে ওখানে যায় আর হান আর তার নিজের কারের টোল ফিটি ওই মেয়েটিকে দিয়ে দেয়। ইনশির এরকম অ্যাটিটিউড দেখে হান তো ইনশির ওপরে ইমপ্রেস হয়ে যায়। তার কাছে ইনশিকে বেশ ভালো লাগে, তাই ইনশির দিকে তাকিয়ে থাকে। ইনশি ওখান থেকে চলে যায়। হান তখন ইনশির কারেরও ছবি তুলে রাখে, যাতে করে সে পরে আবার ইনশিকে খুঁজে পেতে পারে। এখন আমরা ইনশির ছোটবেলার কাহিনীটি জেনে আসবো, কেন ইনশি এত বেশি টাকা ইনকাম করতে চায় যাতে করে সে তার মাকে হ্যাপি রাখতে পারে। সিনটি অনেক বছর আগে চলে যায়, যেখানে আমরা একটি হসপিটালের সিন দেখতে পাই। আর এখানে তো এই রুমে অনেকগুলো বাচ্চা ছিল। তখনই এই রুমের ভিতরে একটি ছোট্ট বাচ্চা ছেলে আসে। সে তখন বাচ্চাদের বেডের হাত বোলায়, যার কারণে দুটি বেড থেকে একসাথে তাদের আইডেন্টির কার্ডটি নিচে পড়ে যায়। যদিও বাচ্চা ছেলেটি এটা একদমই বুঝতে পারেনি। এরপরে ওখানে একজন নার্স আসে, সে আবারও ওই আইডেন্টি কার্ডগুলো সে বেডে লাগিয়ে দেয়। বাচ্চা ছেলেটিকে তার সাথে করে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। এরপরে 13 বছর পরের সিন দেখানো হয়, যেখানে আমরা ইনশিকে দেখতে পাই। আর আজকে ইনশির বার্থডে ছিল। ইনশি এই জন্য আজকে অনেক বেশি হ্যাপি ছিল। আর ইনশির সাথে আমরা এখানে একটি ছেলেকেও দেখতে পাই, তার নাম জুন। সে হচ্ছে ইনশির ভাই। ইনশিদের ফ্যামিলিটা অনেক বেশি হ্যাপি ছিল। আর ইনশি আর ইনশির ভাই তারা দুজনেই একে অপরকে অনেক বেশি ভালোবাসতো। ইনশির আজকে বার্থডে ছিল, এই জন্য ইনশির মা আর বাবা ইনশিকে বার্থডে গিফট দেয়। এটা পেয়ে ইনশি অনেক বেশি হ্যাপি হয়ে যায়। এরপরে ইনশি তার ভাই জুনের কাছ থেকে নিজের বার্থডে গিফট চায়। জুন তো প্রথমে ইনশির অনেক বেশি মজা নেয়, আর এরপরে ইনশিকে তার বার্থডে গিফট দিয়ে দেয়। ভাইয়ের কাছ থেকে গিফট পেয়েও ইনশি অনেক বেশি খুশি হয়েছিল। এরপরে ইনশি আর তার ভাই তারা দুজনে একসাথে পিয়ানো বাজায়। দুই ভাই বোনের সম্পর্ক তো অনেক বেশি সুন্দর ছিল। অন্যদিকে আমরা একটি দরিদ্র ফ্যামিলি দেখতে পাই, যেখানে আমাদেরকে শিন নামের আরো একটি মেয়েকে দেখানো হয়। আজকে শিনেরও বার্থডে ছিল, কিন্তু শিনরা এত বেশি গরিব ছিল যে তাদের কাছে এই বার্থডে সেলিব্রেশন করার মতন টাকা ছিল না। শিনের মা অনেক বেশি কষ্ট করে ছোটখাটো একটি রেস্টুরেন্ট চালায়, যেটা দিয়ে তাদের শুধুমাত্র খাওয়াটাই কোনো রকম চলে আর কি। তাহলে তারা বার্থডে কিভাবে সেলিব্রেশন করবে? এই কারণে শিনের মন সবসময় অনেক বেশি খারাপ থাকতো, কারণ সে ভালো মন্দ কোনো কিছুই করতে পারতো না তারা দরিদ্র হওয়ার কারণে। আর তোমরাও যারা এখন আমার ভিডিওটি দেখছো কিন্তু ভিডিওতে কোনো লাইকই দাওনি, তাহলে তাড়াতাড়ি ভিডিওতে একটি লাইক দিয়ে দাও, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম আরো সুন্দর সুন্দর ড্রামা দেখার জন্য। আর আজকের এই ড্রামার তোমাদের ফিমেল লিড আর মেল লিডদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিয়ে দিও। এর পরের সিনে ইনশি আর জুনকে দেখানো হয়। দুজনে একসাথে স্কুল থেকে ফিরছিল। জুন ইনশিকে বলে, আমি তোমাকে তোমার পছন্দের সিডি ক্যাসেট দেব যদি তুমি আমাকে সাইকেল রেসে হারাতে পারো। ইনশি সাথে সাথে এতে রাজি হয়ে যায়। দুজনে তখন একসাথে সাইকেল রেস করতে শুরু করে, কিন্তু হঠাৎই ইনশির একটি কারের সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ইনশিকে দ্রুত হসপিটালে ভর্তি করানো হয়। ইনশির মা আর বাবা ইনশির জন্য অনেক বেশি টেনশন করতে থাকে। ইনশির শরীর থেকে অনেক বেশি রক্তক্ষরণ হয়েছিল, তাই এখন ইনশিকে দ্রুত রক্ত দিতে হবে। ইনশিকে রক্ত দেওয়ার জন্য ইনশির মা আর বাবা দুজনেই তো প্রস্তুত ছিল,
কিন্তু দেখা যায় ইনশির ব্লাড গ্রুপের সাথে তাদের ফ্যামিলির কারোর ব্লাড গ্রুপের কোনো মিলই ছিল না। ইনশির বাবা তখন ইনশির মাকে বলতে থাকে, আমাদের সবারই রক্তের গ্রুপ ও পজিটিভ, তাহলে ইনশির কিভাবে আলাদা বি পজিটিভ হতে পারে। এই কারণে তারা বুঝতে পারে ইনশি তাদের আসল মেয়ে নয়। 13 বছর আগে তাদের মেয়ের সাথে ইনশি চেঞ্জ হয়ে গিয়েছিল। তারা এখানে এটাও জানতে পারে তাদের আসল মেয়ে হচ্ছে শিন। এরপরে হসপিটালে ইনশির আসল মাকে নিয়ে আসা হয়। এখানে ইনশির আসল মা আর ইনশি যাদের কাছে বড় হয়েছে তারা দুজনেই অনেক বেশি ইমোশনাল হয়েছিল, কারণ এখন তো তারা ইনশির সাথে একদম পুরোপুরি ভাবে জড়িয়ে পড়েছে। এরপরে ইনশিকে রক্ত দেওয়ার পর ইনশি একদমই পুরোপুরি সুস্থ হয়ে যায়। ইনশি সুস্থ হয়ে গেলে তারা ইনশিকে আবারও তাদের নিজেদের বাড়িতে নিয়ে আসে। বাড়িতে সবাই এনজয় করে খাবার খাচ্ছিল, তখনই বাড়ির দরজায় বেলটি বেজে ওঠে। ইনশির মা গিয়ে দরজা খুলে দেখতে পায় এখানে তাদের আসল মেয়ে মানে শিন চলে এসেছে। শিন এখানে সব রিপোর্ট নিয়ে এসেছিল আর এখানে সে বলতে থাকে, আমি তোমাদের আসল মেয়ে, আজ থেকে আমি এখানেই থাকবো। ইনশি তার মা আর বাবাকে বলে এই মেয়েটি এসব কি বলছে, আর তখন শিন ইনশিকে বলে, তুমি কোন অধিকারে এনাদেরকে মা আর বাবা বলছো? আমি এনাদের আসল মেয়ে। আর তোমার মা দেখো রাস্তার পাশে একটি ছোটখাটো রেস্টুরেন্ট চালাচ্ছে, তুমি ওনার আসল মেয়ে আর আমি হচ্ছে এনাদের আসল মেয়ে। আমরা ছোটবেলায় চেঞ্জ হয়ে গিয়েছিলাম। ইনশি তো অনেক বেশি হার্ড হয়, কারণ সে বিশ্বাসই করতে পারছিল না সে যাদের কাছে বড় হয়েছে তারা তার আসল মা বাবা না। ইনশি দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপরে ইনশি তার পছন্দের গাছের নিচে এসে বসেছিল আর অনেক বেশি আপসেট ছিল। তখন ওখানে জুন আসে। সে ইনশিকে বলতে থাকে, ওই মেয়েটি যা ইচ্ছা তা বলুক, তুমি সব সময় আমাদের মনে থাকবে আর তোমার জায়গা কেউ নিতে পারবে না। আমি সব সময় তোমার পাশে থাকবো। এর পরের দিনের সিন দেখানো হয় যেখানে ইনশি শেষবারের মতো তার এই হ্যাপি ফ্যামিলিটিকে দেখে। তার সব জিনিসপত্রগুলো প্যাক করে এই বাড়ি থেকে চলে যায়। এরপরে ইনশি সোজা তার আসল মায়ের কাছে চলে আসে। ইনশির মা যখন ইনশিকে এখানে দেখতে পায় তখন তো তারা দুজনেই অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। একটু পরে ওখানে জুনের মা চলে আসে। সে ইনশিকে জড়িয়ে ধরে বলে, তুমি আমাদের সাথে এখান থেকে চলো, আমরা আমেরিকা চলে যাব। আমরা সবাই ওখানে অনেক বেশি হ্যাপি থাকবো। আসলে জুনের পুরো ফ্যামিলি তো কিছুদিন পরেই আমেরিকা চলে যাবে। ইনশির মা তখন ইনশিকে বলতে থাকে, উনি ঠিকই বলেছেন, তুমি ওনাদের সাথে আমেরিকা চলে যাও, তাহলে তুমি অনেক ভালো একটি লাইফ পাবে, যেটা আমি তোমাকে এখানে কিছুতেই দিতে পারবো না। কিন্তু ইনশি এখানে জুনের মায়ের সাথে যেতে রাজি হয় না। সে তার আসল মায়ের সাথে এখানেই থাকবে। দৌড়ে গিয়ে তার মাকে হাঁক করে নেয়, সে তার আসল মায়ের সাথেই থাকবে। এর কিছুদিন পরে জুনের পুরো ফ্যামিলি আমেরিকা চলে যায়। ইনশি তখন গাড়ির পিছনে দৌড়াতে থাকে। সে শেষবারের মতন তার মার বাবার সাথে দেখাও করতে পারে না। এভাবেই কেটে যায় অনেক বছর। জুন আবারও তাদের পুরনো ওই শহরে ফিরে এসেছে। শহরের সব জায়গায় ইনশিকে খুঁজতে থাকে। অন্যদিকে ইনশিকে দেখানো হয় সে হসপিটালে অনেক বেশি পরিশ্রম করত, যাতে করে সে অনেক বেশি টাকা ইনকাম করতে পারে আর তার মাকে হ্যাপি রাখতে পারে। এরপরে হানকে দেখানো হয়। হান এখন ইনশির ওই ছবি আর কারের ছবিটি দিয়ে ইনশির পুরো ডিটেলস বের করার চেষ্টা করবে। ইনশি ওখান থেকে চলে আসে আর এরপরে তার মায়ের নিজের রেস্টুরেন্টে আসে, যেখানে সে দেখতে পায় কিছু গুন্ডারা রেস্টুরেন্টে অনেক বেশি ঝামেলা করছিল তার মায়ের সাথে। এই গুন্ডারা তো এখানে ইনশির মায়ের কাছ থেকে টাকা নেওয়ার জন্য ঝামেলা করছিল, কারণ ইনশির ভাই এদের কাছ থেকে টাকা ধার নিয়েছে কিন্তু টাকা ফিরিয়ে দেয়নি। ইনশি তখন নিজেই এদের সব টাকা দিয়ে দেয়। ইনশির মা তখন অনেক বেশি কান্না করে ইনশিকে বলতে থাকে, আমারই ভুল হয়েছে, আমি যদি সেই দিন তোমাকে ওনাদের সাথে আমেরিকায় পাঠিয়ে দিতাম তাহলে তোমাকে এখানে এত বেশি কষ্ট করতে হতো না, তুমি আজকে ওখানে অনেক ভালোভাবে তোমার লাইফটি কাটাতে পারতে। তখন ইনশি তার মাকে সান্ত্বনা দেয় আর বলে, এতে তোমার কোনো দোষ নেই, এটা আমার নিজের ডিসাইড ছিল, আমি নিজেই ডিসাইড করেছি আমি তোমার সাথে এখানে এভাবেই থাকবো আর আমি তো তোমার সাথে অনেক বেশি হ্যাপি আছি, তাই তুমি আর কখনো এরকম কথা বলবে না। পরের সিনে জুনকে দেখানো হয়। জুন এখানে কিছু জিনিস নিয়ে এসেছিল আর ওইগুলো জায়গা মতন সুন্দর করে সাজিয়ে রাখছিল। তখনই এখানে এই গল্পের হিরো চলে আসে। সে
কিন্তু অন্য কেউ নয়, হান ছিল। এতগুলো বছর পর বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, দুজনের খুশি আর কে দেখে, অনেক বেশি খুশি হয়েছিল। এরপরে রাতের সিন দেখানো হয় যেখানে হান একটি বারে ছিল। হান এখানে পার্টির আয়োজন করেছে আর হান তো ইনশির ফ্রেন্ডদেরকে দিয়ে ইনডিরেক্টলি ইনশিকে এখানে আসার জন্য ইনভাইট করে রেখেছে। একটু পরে ইনশি তার ফ্রেন্ডের সাথে হানের এই পার্টিতে আসে। হানের পার্টিতে জুনও এসেছিল, কারণ সে তো হানের বেস্ট ফ্রেন্ড, তাই আসতে তো হবেই। একটু পরে হান এখানে অনেক সুন্দর করে পিয়ানো বাজায়, আর এই পিয়ানোর শব্দ যখন ইনশি শুনতে পায় তখন সে এখানে জুন মনে করে দেখতে আসে, বাট সে দেখতে পায় এটা তো হান। হানকে দেখে ইনশির মন খারাপ হয়ে যায়, ওখান থেকে চলে যায়। এখানে তো জুনও ছিল, কিন্তু জুন এখানে ইনশিকে দেখতে পায় না। হান তখন ইনশির পেছনে পেছনে যায়, ইনশির সাথে কথা বলার জন্য অনেক বেশি চেষ্টা করতে থাকে হান, বাট ইনশি এখানে হানকে একদমই পাত্তা দেয় না, হানের কোনো কথাই শোনে না, এখান থেকে চলে যায়। হানও তো ছিল একজন প্লে বয়, তাহলে সে ইনশিকে পটানোর জন্য আরো যে কি কি করবে তা আমরা এই গল্পেতেই দেখতে পারবো। পরের সিনে হান আর হানের বাকি ফ্রেন্ডদেরকে দেখতে পাই, তারা সবাই এখানে একটি লাঞ্চ পার্টি করছিল। এখানে আমরা ইনশিকেও দেখতে পাই, কারণ ইনশি এখানে পার্ট টাইম জব করে। এখানে হানের একজন ফ্রেন্ডকে দেখতে পাই যে কিনা ইনশিকে অনেক বেশি বিরক্ত করছিল, ইনশিকে দিয়ে প্রচুর কাজ করিয়ে নিচ্ছিল। ইনশিকে তো এটাও বলে তাকে খাবার খাইয়ে দেওয়ার জন্য, ইনশিও তখন তাকে খাবারটি খাইয়ে দেয়, কিন্তু এরপরও দেখা যায় সে ইনশিকে অনেক বেশি বিরক্ত করতে থাকে। ইনশি এতে একটু বিরক্ত হয়ে যায় আর ওখান থেকে উঠে যেতে নিচ্ছিল, কিন্তু এই বদমাশ ছেলে ইনশিকে এখান থেকে যেতেই দেয় না। এই সব কিছুতে হান অনেক বেশি বিরক্ত হয়ে যায়। হান তখন ইনশিকে সাপোর্ট করে আর তার ফ্রেন্ডকে অনেক বেশি থ্রেট দেয়। এরপরে সে ওখান থেকে ইনশিকে নিয়ে চলে যায়। এরপরে হান ইনশিকে সরি বলে তার ফ্রেন্ডের এরকম ব্যবহারের জন্য। ইনশি এখানে হানকে কোনো কিছুই বলে না। ইনশি ওখান থেকে বের হয়ে একটি দোকানে আসে আর এখানে সে জুনের দেওয়া ওই সিডি ক্যাসেটটি ওই লোকটিকে দেয় ঠিক করার জন্য। ইনশি এখান থেকে চলে যাওয়ার একটু পরে এখানে জুন চলে আসে, ওই রকম আরো একটি সিডি ক্যাসেট ওই লোকটিকে দেয় ঠিক করার জন্য, যেটা দেখার পর ওই লোকটি তখন জুনকে বলতে থাকে একটু আগে এরকমই একটি সিডি ক্যাসেট একটি মেয়ে এখানে ঠিক করার জন্য রেখে গিয়েছে। এটা শোনার পর জুনের বুঝতে বাকি থাকে না ওই মেয়েটি আসলে ইনশি ছিল। জুন তাড়াতাড়ি করে বাহিরে চলে আসে ইনশিকে খোঁজার জন্য, আর ফাইনালি সে বাহিরে আসার পর ইনশিকে খুঁজেই পায়। জুন তখন ইনশির সাথে কথা বলার অনেক চেষ্টা করে, বাট ইনশি এখানে জুনের সাথে কোনো কথাই বলে না, ওখান থেকে চলে যায়। এরপরে ইনশি একটি বারে আসে, সে এখানে অনেক বেশি ড্রিঙ্ক করে নেয়। পরে দেখা যায় জুনও এখানে অনেক সাহস করে ইনশির সাথে আবার কথা বলার জন্য এসেছে। এখানে ইনশি জুনের সাথে কোনো কথাই বলে না, ইনশি ওখান থেকে যেতে শুরু করে। দেখা যায় জুনও তখন ইনশির পিছনে পিছনে যাচ্ছিল আর ইনশির সাথে কথা বলার চেষ্টা করছিল। ইনশি জুনকে বলে এখন আবার তুমি এখানে কেন ফিরে এসেছো? যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে তখন আমার কথা একদমই মনে পড়েনি তোমাদের? এটা বলার পরে ইনশি ওখানে সেন্সলেস হয়ে যায়, কারণ সে তো অনেক বেশি ড্রিঙ্ক করেছিল। জুন তখন ইনশিকে তার কাঁধে করে নিজের বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পর জুন তখন ইনশির গলায় তার দেওয়া সেই চাবিটি দেখতে পায়। এটা দেখে জুন তখন অনেক বেশি হ্যাপি হয়, এটা ভেবে যে ইনশি এখন পর্যন্ত তার দেওয়া এই চাবিটি নিজের কাছেই রেখেছে। ইনশি শুধুমাত্র তার উপরে অভিমান করে রয়েছে। পরের দিন জুন ইনশিকে নিয়ে একটি জায়গায় আসে, যে জায়গায় ইনশি এর আগে কখনোই আসেনি। জুন ইনশিকে বলে তোমার গলায় আমার দেওয়া যে চাবিটি রয়েছে ওই চাবিটি দিয়ে তুমি এর দরজাটি খোলো। ইনশিও জুনের কথা মতন সেই রকমই করে। ভিতরে আসার পর দেখা যায় এখানে তো জুন ইনশির জন্য অনেকগুলো গিফট রেখেছিল। আসলে জুন তো ইনশির প্রতিটা বার্থডে ইনশির জন্য কোনো না কোনো গিফট কিনে সেগুলো ইনশির জন্য রেখে দিত। আর জুন আমেরিকা থেকে আসার পর তার এই জিনিসটিও সে আমেরিকা থেকে এখানে শিফট করে নিয়ে এসেছে শুধুমাত্র ইনশির জন্য। তো ইনশি এখানে এত সব কিছু দেখার পর অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, বুঝতে পারে জুন আমেরিকায় যাওয়ার পর তাকে কত বেশি মিস করেছে। তো এইসব কিছু ভাবার পর ইনশি তখন অনেক বেশি কষ্ট পায় আর জুনকে হাত করে নেয়। পরের সিনে এরা সবাই একসাথে
একটি জায়গায় ঘুরতে যায়। এখানে ইনশির সাথে শিনের দেখা হয়, আর শিনও আমেরিকা থেকে এখানে এসেছিল। এরপরে ইনশি আর শিন তারা দুজনে একসাথে কথা বলছিল। ইনশি শিনকে তার মার বাবার কথা জিজ্ঞাসা করে যে ওনারা দুজন কেমন আছে। এখানে শিন ইনশিকে বলে ওনারা অনেক বেশি ভালো আছে, আর আমরা আমেরিকা যাওয়ার পর মা বাবা তো তোমাকে একদমই মিস করেনি, ওনারা তো তোমাকে ভুলেই গিয়েছে। রাতে হান ইনশিকে ইনশির বাড়িতে ড্রপ করে দেওয়ার জন্য ইনশিকে তার গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। এখানে ইনশি হানকে বলে আচ্ছা আমি কি এতটাই বেশি খারাপ যেই কারণে সবাই আমার কাছ থেকে দূরে চলে যায়? বুঝতে পারি না আমার সাথেই কেন এই সব কিছু হয়। হান ইনশিকে বলে দেখো আমি তোমাকে একটি সত্যি কথা বলি, এই পৃথিবীতে যে মানুষটি নিজের কথা চিন্তা না করে সবসময় অন্যের কথা বেশি চিন্তা করে সেই মানুষটির সাথে সবসময় এরকমটাই হয়। সবাই তাকে একদমই পাত্তা দেয় না, সবাই তাকে ছেড়ে চলে যায়, এমনকি একসময় তো এই পৃথিবী ওই মানুষটিকেও মনে করে রাখে না, তাকেও ভুলে যায়। কিন্তু তুমি এইসব শুনে আবার মন খারাপ করো না, তুমি অনেক সুন্দরী একটি মেয়ে, আর তুমি তো অনেক বেশি কিউট। অন্যদিকে শিন আর জুনকে দেখানো হয়। এখানে শিন তার ভাই জুনকে বলতে থাকে তুমি কিন্তু মা আর বাবাকে একদমই ইনশির কথা বলবে না, মায়ের শরীর এমনিতেই অনেক বেশি খারাপ, আর যদি ইনশির কথা শোনে তাহলে আরো বেশি খারাপ হয়ে যাবে। জুন শিনকে বলে তুমি এমনটা কিভাবে ভাবতে পারো, মা তো ইনশিকে দেখার পর সুস্থ হয়েও যেতে পারে, কারণ মায়ের এই শরীর খারাপটি হয়েছে শুধুমাত্র ইনশির জন্য, কারণ মা ইনশিকে অনেক বেশি মিস করে। আসলে শিন চায় না ইনশির সাথে তার মার বাবার আবারও দেখা হয়ে যাক। পরের দিন হান ইনশির সাথে দেখা করার জন্য ইনশির হসপিটালে আসে, আর এখানে হানকে দেখার পর ইনশি অবাক হয়ে যায়। সে হানকে বলে তুমি কিভাবে জানলে আমি এখানে জব করি? হান বলে আমি ওটা যেভাবেই হোক খুঁজে বের করেছি, অত কিছু তোমাকে জানতে হবে না। এরপরে হান গিয়ে ইনশির পাশে বসে। হান এখানে ইনশির সাথে অনেক বেশি কথা বলে আর অনেক বেশি কিউট কিউট কথা বলছিল। এইসব কিছু শোনার পর দেখা যায় ইনশির মনটা অনেক বেশি ভালো হয়ে যায়, আর হান এটাই চাচ্ছিল ইনশিকে হ্যাপি করার জন্য। এরপরে হান আর ইনশি তারা দুজনে একসাথে একটি সুপার মার্কেটে আসে। এখান থেকে তারা অনেকগুলো জিনিস কেনাকাটা করে, আর এরপরে এই সব জিনিসগুলো নিয়ে তারা দুজনে একটি বৃদ্ধাশ্রমে আসে। হান আর ইনশি তারা দুজনে এখানে এতগুলো বৃদ্ধ লোকের সাথে অনেক বেশি মজা করে, সবাই এখানে একসাথে ডান্স করছিল। এখানে আসার পর ইনশি আরো বেশি খুশি হয়ে গিয়েছিল। হান তখন ইনশিকে তার সাথে ডান্স করার অফার করে, এতে ইনশিও রাজি হয়ে যায়। দুজনে তখন এখানে একসাথে অনেক সুন্দর করে ডান্স করতে থাকে, এতে করে হান অনেক বেশি হ্যাপি হয়েছিল। তখন তো আমরা এই বৃদ্ধাশ্রমে শিনকেও দেখতে পাই। শিন যখন হান আর ইনশি দুজনকে একসাথে ডান্স করতে দেখতে পায় তখন সে অনেক বেশি রেগে যায় ইনশির ওপরে, কারণ শিন হানকে লাইক করে। শিন তখন এটাই ভাবছিল ইনশি সবসময় তার কাছ থেকে তার সব জিনিসগুলো কেড়ে নেয়। প্রথমে তো ইনশি তার মা আর বাবাকে কেড়ে নিয়েছিল, এখন আবার তার ভালোবাসার মানুষটিকে কেড়ে নিচ্ছে, কিন্তু দেখা গেলে এতে তো ইনশির কোনো দোষই ছিল না। ইনশি তো আর জেনে বুঝে এইসব কিছু করছে না। এরপরে ইনশি আর হান তারা দুজনে একসাথে হাঁটতে থাকে। ইনশি হানকে থ্যাংক ইউ বলে তাকে এত সুন্দর একটি জায়গায় নিয়ে আসার জন্য। সাথে ইনশি এখানে হানকে এটাও জিজ্ঞাসা করে আজকে সে এখানে কেন এসেছিল। হান তখন বলে আজকে আমি এখানে এসেছি কারণ আজকে আমার বার্থডে ছিল, আর আমি আমার প্রতি বার্থডেতে এরকম প্রতিটি বৃদ্ধাশ্রমে যাই আর তাদের সাথে অনেক বেশি সময় কাটাই। এভাবেই আমি আমার বার্থডেগুলো সেলিব্রেশন করি, এতে করে আমার অনেক বেশি ভালো লাগে। হানের মুখ থেকে এইসব কথাগুলো শোনার পর ইনশি তো হানের উপরে ইমপ্রেস হয়ে যায় হানের এরকম একটি ভালো দিক দেখার পর। আর ইনশি তো এটা একদমই জানতো না আজকে হানের বার্থডে। হান ইনশিকে আরো বলতে থাকে ছোটবেলায় আমার মা বাবাকে ছেড়ে অন্য আরেকজনকে বিয়ে করে নিয়েছে, আর বাবা তো বিজনেসের কাজে অনেক বেশি বিজি থাকে, এই জন্য কখনো আমার সাথে আমার বার্থডে সেলিব্রেশন করতেই পারেনি। এই কারণেই আমি একা একা বার্থডে সেলিব্রেশন না করে বৃদ্ধাশ্রমে এসে সেলিব্রেশন করি, এতে করে আমার আর মন খারাপ থাকে না। হান ইনশিকে এটাও বলে আমার তো অনেক বেশি ইচ্ছা রয়েছে আমি আমার ফ্যামিলির সাথে বার্থডে সেলিব্রেশন করব, কিন্তু আমি জানি না এটা আমি কবে করতে পারবো, আর আমি তো এটারও গ্যারান্টি দিতে পারবো না কখনো আমার কোনো ফ্যামিলি হবে কি না, আর আমার এই ইচ্ছাটি পূরণ নাও হতে পারে। এরপরে হান ইনশিকে বলতে থাকে তোমার জীবনের ইচ্ছা কি, তুমি কি করতে চাও। এটা শোনার পর ইনশি তখন বলতে থাকে আমার জীবনের একটি ইচ্ছা, আর ওটা হচ্ছে আমি আমার মাকে অনেক বেশি হ্যাপি রাখবো, আমি অনেক বেশি টাকা ইনকাম করতে চাই, আর ওই টাকা দিয়ে আমি অনেক বড় একটি ফ্ল্যাট কিনবো যেখানে আমি আমার মাকে নিয়ে অনেক বেশি হ্যাপি থাকবো।
তাতে করে আমার মাকে আর কোনো কষ্ট করতে হবে না, যেমনটি এখন আমার মা অনেক বেশি কষ্ট করছে। আর আমি চাই আমার মা যেন এরকম কষ্ট একদমই না করে, এই জন্যই আমাকে অনেক বেশি টাকা ইনকাম করতে হবে। এভাবেই দুজনে এখানে অনেক বেশি গল্প করে আর নিজেদের মনের কথাগুলো একে অপরের সাথে শেয়ার করে। এরপর রাতের সিন দেখানো হয় যেখানে হান জুনের সাথে ছিল। হান জুনকে বলতে থাকে, আমি তোকে বলেছিলাম না আমি একদম পুরো চেঞ্জ হয়ে যাব, শুধুমাত্র আমার জীবনে একজন ভালো মানুষের আসার প্রয়োজন ছিল, আর এখন তো আমার জীবনে অলরেডি সেই ভালো মানুষটি চলে এসেছে। হান জুনকে বলে, দেখ তুই কিন্তু আবার রাগ করিস না, আমার জীবনে যে ভালো মানুষটি চলে এসেছে সে হচ্ছে তোর বোন ইনশি। আমি ইনশিকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি আর ইনশি পারবে আমার জীবনটিকে পুরো চেঞ্জ করে দিতে। আমি ইনশির সাথে অনেক বেশি হ্যাপি থাকবো। জুন তো ইনশির কথা শুনে অনেক বেশি রেগে যায়। জুন তখন হানকে বলে, কি তুই ইনশির কথা বললি? ইনশি তোর জীবনে চলে এসেছে, তুই তো ইনশির কাছ থেকে দূরেই থাক, কারণ তুই একজন প্লে বয়, কিভাবে ইনশির কথা ভাবতে পারিস? হান বলে, তুই আমাকে ভুল বুঝছিস, আজ থেকে আমি নো প্লে বয়, একদম ভালো ছেলে হয়ে যাব শুধুমাত্র ইনশির কারণে। আমি ইনশিকে অনেক বেশি হ্যাপি রাখবো, তুই কোনো চিন্তা করিস না। জুন তখন হানের উপরে আরো বেশি রেগে যায় আর চিৎকার করে হানকে বলতে থাকে, তুই তো ইনশির কাছ থেকে দূরেই থাক, তুই ইনশির সম্পর্কে কি জানিস? সেরকম কোনো কিছুই জানিস না, তাহলে তুই কিভাবে ইনশির কথা এসে আমাকে বলছিস? এটা কখনোই হবে না, ইনশির কাছ থেকে দূরে থাক। পরে তিনি হান তো জুনের বলা সব কথাগুলো ভুলে যায়। সে আবারও ইনশির সাথে দেখা করতে ইনশির হসপিটালে আসে। এখানে ইনশিকে এসে বলে তার সাথে ঘুরতে যেতে। ইনশি হানকে কি বলবে বুঝতেই পারছিল না। তখনই ইনশির ফ্রেন্ডরা হানকে বলতে থাকে, ইনশি কেন যাবে না? ইনশি অবশ্যই তোমার সাথে ঘুরতে যাবে। এটা বলে তো তারা ইনশিকে হানের দিকে এগিয়ে দেয়। এরপরে হান ইনশিকে নিয়ে একটি অ্যামেজিং পার্কে আসে। ইনশি এখানে এসে অনেক বেশি মজা করে, তার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। একটু পরে হান ইনশির কাছে এসে আর ইনশিকে অনেক সুন্দরভাবে প্রপোজ করে। হান তো ইনশিকে এটাও বলে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, প্লিজ তুমি আমার প্রপোজালটি অ্যাকসেপ্ট করে নাও। হানের কাছ থেকে প্রপোজাল পাওয়ার পরেও ইনশি হানকে বলতে থাকে, তুমি আমার থেকেও ভালো মেয়েকে ডিজার্ভ করো, তাই আমি তোমাকে এখন কিছু বলতে পারছি না। হান তখন আবারও ইনশির হাত ধরে বলে, আমি তোমাকে সত্যি ভালোবাসি, কিন্তু এখন তোমাকে এর উত্তর দিতে হবে না, তুমি পরে ভেবেচিন্তে আমাকে বলে দিও। এটা বলে হান ওখান থেকে দৌড়ে চলে যায়। হান ইনশিকে কোনো জোর করতে চাচ্ছিল না, সে সিদ্ধান্ত ইনশির ওপরে ছেড়ে দিয়েছে। এরপরে ইনশি ওখান থেকে নিজের বাড়িতে আসে। বাড়িতে আসার পর ইনশি এখানে শিনকে দেখতে পায়। শিন আগে ইনশির বাড়িতে এসেছিল। শিন ইনশিকে বলতে থাকে, তুমি কেন সবসময় আমার কাছ থেকে আমার জিনিসগুলো কেড়ে নাও? প্রথমে তো আমার মা বাবা আর জুনকে কেড়ে নিয়েছিলে, এখন তুমি হানকেও কেড়ে নিয়েছো, কিন্তু তুমি বারবার এমনটি কেন করো? এখানে তখন ইনশি শিনকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে বলার চেষ্টা করে, কিন্তু শিন ইনশির কোনো কথা শুনতে রাজি ছিল না। এখানে যখন শিন আর ইনশি তারা দুজনে একে অপরের সাথে কথা বলছিল, তখনই ওখানে ইনশির মা চলে আসে আর এতগুলো বছর পর শিনকে দেখার পর অনেকটা বেশি অবাক হয়ে যায়। আর যেহেতু এখন এরা দুজনে একে অপরকে দেখেছে, এই জন্য ইনশি এখান থেকে কোনো কিছু না বলে চুপচাপ বাইরে চলে আসে। ইনশি যখন বাইরে আসে তখন তার সাথে জুনের মা বাবার দেখা হয়ে যায়। জুনের মা আর বাবা তারা দুজনেও ইনশির সাথে দেখা করার জন্য এদিকেই আসছিল। আর এতদিন পর ইনশিকে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এরপরে ইনশিকে বলতে থাকে, আমেরিকা যাওয়ার পর এমন একটি দিন নেই যেদিন আমরা দুজনে তোমাকে মিস করিনি, আমরা তোমাকে অনেক বেশি মিস করেছি। সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কিন্তু এখানে ইনশি একদমই বুঝতে পারছিল না সে এখন জুনের মা বাবাকে কি বলবে, কারণ তার কাছে বলার মতন সেরকম কোনো কিছুই ছিল না। ওনারা তো ইনশিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আর এদিকে তখন শিন আর ইনশির মাকে দেখানো হয়। তারা দুজনেও এতদিন পর একে অপরকে দেখে অনেক বেশি ইমোশনাল হয়েছিল, সাথে খুশিও হয়েছিল। আর সত্যি বলতে এই সিনটি আসলে অনেকটা বেশি সুন্দর ছিল। এরপরে ইনশি জুনের দেওয়া সবগুলো গিফট সে একের পর এক অনলাইনে বিক্রি করে দেয়। আর সবকিছু বিক্রি করা শেষ হয়ে গেলে ইনশি এরপরে একটি বারে আসে। সে এখানে তো অনেক বেশি ড্রিঙ্ক করতে শুরু করে আর অনেক বেশি মাতলামি করছিল। ইনশির ফ্রেন্ড এখানে ইনশিকে কিছুতেই সামলাতে পারছিল না। তখন এখানে জুন আসে আর ইনশির হাত ধরে ইনশিকে বলে, চলো আমার সাথে বাড়িতে। কিন্তু ইনশি তার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয় আর
হলে আমি তোমার সাথে কোথাও যাব না। তখন জুন বলতে থাকে, তুমি কি এখন আমাকে এতটাই বেশি ঘৃণা করো যে তুমি এখানে এসেছো? ইনসি বলে, এটা ভালোবাসা আর ঘৃণার কোনো বিষয় না, এটা বিষয় হচ্ছে টাকার। আমি এখন শুধুমাত্র টাকাকেই ভালোবাসি আর আমি এখানে এসেছি কারণ আমাকে এখানে টাকা দেওয়া হবে, আর আমি যেখানে গেলে টাকা পাবো আমি এখন থেকে ওখানেই যাব, কারণ আমার অনেক টাকার প্রয়োজন আর আমি শুধুমাত্র টাকাকেই ভালোবাসি, অন্য কাউকে না। তোমার যদি এখানে থাকতে ভালো না লাগে তাহলে কেন থাকছো, এখান থেকে চলে যাও। কিন্তু আমি চলে যাব না। এরপরে ইনসি আবারও ওই সব কিছুই করতে শুরু করে। তখন এখানে হান চলে আসে। ইনসিকে এরকম দেখে তার অনেকটা বেশি খারাপ লাগে, আর এরপর এসে ইনসির কাছে গিয়ে বলতে থাকে, চলো আমার সাথে। ইনসি বলে, আমি কেন তোমার সাথে এখান থেকে চলে যাব? হান বলে, কারণ তোমার টাকার প্রয়োজন আর আমার কাছে তো অনেক বেশি টাকা রয়েছে, এই জন্য তুমি আমার সাথে যাবে। ইনসি বলে, তাহলে এই ব্যাপার, তোমার কাছে যেহেতু টাকা আছে এই জন্য আমি তোমার সাথে যেতে রাজি হব। আর এরপরে তো এখানে ইনসি কি করছিল সে নিজেও জানে না। ইনসি এখানে অনেক বেশি মাতলামি করতে থাকে, আর একটু পরে দেখা যায় সে এখানে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায়। এর পরের সিনে ইনসিকে হসপিটালে দেখানো হয়, যেখানে ইনসির অবস্থা অনেক বাজে ছিল। আসলে ইনসির তো অনেক বড় একটি রোগ হয়েছে, কিন্তু ইনসির কাছে অত বেশি টাকা ছিল না যে সে নিজের চিকিৎসা করাবে। আর ইনসি এই কথাটি অন্য কাউকে বলেনি। ইনসি নিজের জন্য কাউকে কোনো বিপদে ফেলতে চাচ্ছিল না, এই জন্য সে তো এই কথা কাউকেই বলেনি। আর নিজের কাছে অত বেশি টাকা ছিল না যে নিজের চিকিৎসা করাবে। এরপরে ডক্টর ইনসির দুই ফ্যামিলিকেই বলতে থাকে যে ইনসির অনেক বড় একটি রোগ হয়েছে, তার কাছে তো সময় অনেক বেশি কম রয়েছে। যদি ইনসিকে বাঁচাতে চান তাহলে ইনসিকে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করাতে হবে, নয়তো ইনসি খুব তাড়াতাড়ি মারা যাবে। এইসব শুনে তো পুরো ফ্যামিলি অনেকটা বেশি ইমোশনাল হয়ে যায়। অন্যদিকে আবার ইনসির সেন্স ফিরে আসে। ইনসি তখন তার মুখে থাকা মাস্কটি খুলে ফেলে। সবাই এসে ইনসিকে অনেক বেশি বোঝাতে থাকে যেন ইনসি এরকমটি না করে, কিন্তু ইনসি কারো কোনো কথাই শুনে না। ইনসি সবাইকে বলে সে একা থাকতে চায়, কারোর সাথে কোনো কথা বলবে না। সবাই চলে যায়, কিন্তু জুন এখানে থাকে। জুন তখন ইনসিকে অনেক বেশি বোঝানোর চেষ্টা করে, কিন্তু ইনসি এখানে জুনের কোনো কথাই শুনছিল না। সে জুনকেও এখান থেকে চলে যেতে বলে। আর এরপরে তো হঠাৎ করে ইনসি আবার ওখানে অজ্ঞান হয়ে যায়। আর এরপর থেকে আস্তে আস্তে ইনসি ট্রিটমেন্ট করা শুরু হয়ে যায়, কিন্তু এখনো ইনসির জ্ঞান ফিরে আসেনি। এরপরে ইনসির কাছে হান আসে। হান এসে ইনসিকে বলতে থাকে, তুমি কিন্তু এখনো আমার প্রপোজালের কোনো উত্তর দাওনি, এই জন্য আমি আশা করছি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর এরপরে আমার প্রপোজালটি অ্যাকসেপ্ট করে নেবে। তাই আমি তোমার সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর একটু পরে যখন ইনসির জ্ঞান ফিরে আসে তখন সে বলতে থাকে, ব্রাদার জুন, আমাকে ছেড়ে যেও না। ইনসির এই কথাটি আবার বাহির থেকে জুনও শুনতে পায়, আর জুন তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এরপর দেখা যায় হান ইনসির জন্য একটি বাড়ি কিনেছে। হান চাচ্ছিল ইনসিকে সবসময় হ্যাপি রাখার জন্য। অন্যদিকে জুন তখন ইনসির পছন্দের গাছটি তুলে নিয়ে এসে তার বাড়ির সামনে লাগিয়ে দেয়। ইনসি জুনের দেওয়া ওই সব গিফটগুলো যে অনলাইনে বিক্রি করে দিয়েছিল, হান আবারও ওই সব গিফটগুলো যাদের কাছে বিক্রি করেছিল তাদের কাছে গিয়ে ওই সব গিফটগুলো আবারও সে ফিরে নিয়ে আসে। হান আর জুন তারা দুজনে পুরোপুরিভাবে চেষ্টা করছিল ইনসিকে অনেক বেশি হ্যাপি রাখার জন্য। কিছুদিন পর ইনসি সুস্থ হয়ে গেলে জুন ইনসিকে তার বাড়িতে নিয়ে আসে। ইনসি তার বাড়ির সামনে তার পছন্দের গাছটি দেখার পর অনেক বেশি খুশি হয়ে যায়। এই জন্য ইনসি তখন জুনকে হাগ করে নেয়, আর জুন তো এটাই চাচ্ছিল সবসময় ইনসিকে হ্যাপি রাখার জন্য। আর এখন শিনও তার ভুলটি বুঝতে পেরেছিল, এই জন্য ইনসির কাছে এসে ক্ষমা চায়। ইনসিও তাকে ক্ষমা করে দেয়। এরপরে হান আর জুন তারা দুজনে ইনসিকে আবারও ওই জায়গায় নিয়ে আসে। এখানে আসার পর ইনসি দেখতে পায় সে যেই সব জিনিসগুলো বিক্রি করে দিয়েছিল হান তো ওই সব কিছু আবারও ফিরে নিয়ে এসেছে। কিন্তু এবার এই সব জিনিসগুলোর সাথে এখানে আরো একটি জিনিস ছিল, আর সেটা হচ্ছে একটি বিয়ের ড্রেস। এটা দেখার পর ইনসির আর বুঝতে বাকি থাকে না এই সব কিছু ইনসির জন্য হানি করেছে। আর এরপরে তো এখানে কিছু অবাক করার সিন দেখানো হয়, যেরকমটা আমরা দেখতে পাই জুন আর হান তারা দুজনেই তখন একসাথে ইনসিকে বিয়ে করার জন্য প্রপোজ করে। এখন ভাবো ইনসি এদের দুজনের ভিতরে কাকে বেছে নেবে? এক তো জুন যে কিনা তার ছোটবেলার ভাই ছিল, আর হচ্ছে হান যে কিনা তাকে ভালোবাসে। বাট ইনসি এদের দুজনের ভিতরে কাকে বেছে নিয়েছে এটা আমাদেরকে দেখানো হয় না। পরের সিনে দেখানো হয় ইনসি হানের হাত ধরে বিয়ের জায়গায় আসে, আর এখানে তখন জুনও ছিল। জুন তখন ইনসির দিকে একটি ফুলের বুকে এগিয়ে দেয়, আর এরকম একটি জায়গায় তো এই সিনটি কাট হয়ে যায়। এর পরের সিনে জুনকে দেখানো হয় যেখানে জুন আবারও তাদের ওই শহরে হাঁটছিল, আর সে
ইনশির সাথে তার যে ছোটবেলার স্মৃতিগুলো রয়েছে ওগুলো মনে করতে থাকে। আর এখানেই তো এই গল্পটি শেষ হয়ে যায়। যদিও এই গল্পেতে এটা দেখানো হয়নি ইনশি আসলে কাকে বেছে নিয়েছে, তবে আমার মনে হয় ইনশি হানকে বেছে নিয়েছে। কারণ ইনশি যদি জুনকে বেছে নিত তাহলে লাস্টে তো জুন আর একা থাকতো না, তার সাথে অবশ্যই ইনশি থাকতো, কিন্তু তার সাথে ইনশি ছিল না। এই জন্যই আমার মনে হচ্ছে ইনশি শেষ পর্যন্ত হানকে বেছে নিয়েছে। কারণ যাই হোক ইনশি তো সবসময় জুনকে তার ব্রাদারই মনে করেছে, তাই সে জুনকে অবশ্যই বেছে নিবে না। আমার কাছে তো এমনটাই মনে হয়েছে। এখন তোমরাও কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের কাছে কি মনে হয় ইনশি আসলে কাকে বেছে নিয়েছে, জুন নাকি হান। আর হ্যাঁ, এটাও ভুলে যেও এই গল্পতে সুকাইকে তোমাদের কাছে কেমন লেগেছে। তো আমার কাছে তো অনেকটা বেশি ভালো লেগেছে। যাই হোক, তোমাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিও, আর সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম আরো সব সুন্দর সুন্দর ড্রামার গল্পগুলো দেখার জন্য। তাহলে আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর গল্প নিয়ে। ততদিন সবাই অনেক বেশি ভালো থেকো। আল্লাহ হাফেজ।